আমি এখন আপনাদের সাথে পাগলা দাদুর ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা বর্ণনা করব। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন পাগলার দাদুর বিদ্যা সম্পর্কে, যে তিনি জাদুবিদ্যায় কতটা শক্তিশালী। একবার পাগলার দাদু তার ক্ষেতে অন্যান্য শাকসবজির পাশাপাশি কিছু তরমুজ চাষ করেছেন। তরমুজ বড় হবার পরে উনি একসময় লক্ষ্য করেন ওনার ক্ষেতের সব তরমুজগুলো চুরি হয়ে যাচ্ছে। প্রথম উনি বিষয়টাকে পাত্তা দেননি, কেননা এলাকার ভেতর অনেক দুষ্টু ছেলে মেয়ে আছে এবং তারা একটু একটু করে এগুলো করে, এবং সিরিয়াসলি ভাবার কোনো কারণ নেই এটা নিয়ে। পাগলা দাদু মানুষ হিসেবে অনেক উদার স্বভাবের মানুষ ছিলেন। প্রথম বিষয়টি পাত্তা না দিলেও একসময় পাগলার দাদু খেয়াল করেন ক্ষেত থেকে অনেক বেশি তরমুজ চুরি হচ্ছে, যা ওনাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন করছে। দাদু এবার বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন উনি তরমুজ চোর ধরবেন। কিন্তু চোর ধরতে গেলে পাহারা বসাতে হবে। এখন উনি পাহারা যে বসাবেন সেই সুযোগ ওনার নেই, কারণ সারাদিন খেতে অনেক খাটাখাটনির পাশাপাশি দিনে রাতে কবিরাজি করেন। আবার রাতে এসে ক্ষেত পাহারা দেওয়াটা অত্যন্ত দ্রূহ ব্যাপার। তো উনি চোর ধরার জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করেন। সেটা হচ্ছে পাগলার দাদু একদিন সন্ধ্যায় একটা জাল নিয়ে ওনার খেতে যান, তারপর মন্ত্র পড়ে জাল খেতে বিছিয়ে দিয়ে আসেন। পরদিন সকালে খেতে যেয়ে পাগলার দাদু দেখেন ওই গ্রামের কিছু দুষ্টু ছেলে সেই জালের ভেতরে আটকা পড়ে আছে। জালটা এমন ভাবে তাদেরকে পেঁচিয়ে ধরে রেখেছে তারা নড়াচড়া করতে পারছে না। তখন পাগলার দাদু গ্রামের লোকদের ডেকে দেখান, দেখো এই দুষ্টু ছেলের দল রোজ রাতে আমার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যায়। গ্রামের লোকজন সবাই তো ভীষণ অবাক দাদুর এমন জাদুর কেরামতি দেখে। যাই হোক, তারপর ওই ছেলেদের ভয় ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া তারা এমনিতে অনেক ভয় পেয়েছিল, কেননা তাদের বর্ণনা অনুযায়ী তারা যখন তরমুজ চুরি করার জন্য খেতে আসে, হঠাৎ করে তাদের কাছে মনে হলো কেউ তাদেরকে জাপটে ধরে ফেলেছে। ওরা প্রথম এটা ভেবেছিল যে পাগলার দাদু তার পরিবারের কেউ হবে, কিন্তু না, ওরা খেয়াল করে এটা একটা জাল। জালটা এমন ভাবে ওদের পেঁচিয়ে ধরে ওরা ওখানে মাটিতে পড়ে যায়, আর সবাইকে এই একটি জাল পেঁচিয়ে ধরে রাখতে পারে। আর এভাবেই পাগলার দাদু জালের ওপর জাদু বিস্তার করে চোর ধরতে সক্ষম হন। ডিয়ার লিসেনার, যারা আজকে আরজে রাসেল ভাইয়ার ভূত রিভিউ শুনতে এসেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কারণ আজকের এই গল্পটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। কালো জাদু যে কত বড় একটি ভয়ঙ্কর বিষয় সেটা এই ভিডিও না শুনলে বুঝতে পারবেন না। চলুন শুনে আসি সম্পূর্ণ স্টোরি। এবার মূল ঘটনায় আসি। এই ঘটনাটি বেশি দিন আগের না, এটা 2022 সালের একদম প্রথম দিকে। তখন চুকস দুবাই থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে ছোট চাচার বিয়ে উপলক্ষে। পাগলা দাদুর ছোট ছেলের বিয়ের বেশ আয়োজন করা হলো। ছোট ছেলের বিয়েতে কোনো ধরনের কৃপণতা করেননি পাগলার দাদু। বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিলেন ছেলেকে। বিয়ের সময় বেশ ঘটা করে অনুষ্ঠান করা হলো, এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে পাগলা দাদুর আত্মীয়, পাড়া প্রতিবেশী ও তার সব কবিরাজ বন্ধুরা একত্রিত হয়েছিলেন। সেখানে মধ্যভোজনের আয়োজন করা হয়েছিল। ভোজন শেষে পাগলার দাদু ও তার 11 জন কবিরাজ বন্ধুরা একসাথে বসে গল্প করছিলেন। সেখানে লালা দাদু ও ইব্রাহিম দাদু উপস্থিত ছিলেন। গল্প করার এক পর্যায়ে পাগলার দাদু লক্ষ্য করেন যে তার অন্যান্য বন্ধুরা বিভিন্ন বিষয়ে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, কিন্তু এদের সবার ভেতরে ইব্রাহিম দাদু একদম চুপচাপ বসে রয়েছেন। তাছাড়া তার মুখে একটা চিন্তার ছাপ। বিষয়টা লক্ষ্য করে পাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কি হয়েছে তোর? পাগলা দাদুর কথা শুনে বাকি সবাই একদম নীরব হয়ে যায়, আর সবার দৃষ্টি তখন ইব্রাহিম দাদুর ওপর। ইব্রাহিম দাদু একদম চুপ। তখন পাগলা দাদু আবারও ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করেন, কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর, বলবি? অবশেষে নীরবতা ভেঙে ইব্রাহিম দাদু বলেন, পাগলার রে, এবার মনে হয় আমার মেয়েও তার পরিবারকে আর বাঁচাতে পারবো না। এমন সময় লালা দাদু বলে ওঠে, কেন, তোর মেয়ের আবার কি হলো? তখন ইব্রাহিম দাদু বলেন, আমার মেয়ে, নাতনি, জামাই সহ তার পরিবারের সবার উপরে কালো জাদু করেছে আমার জামাইয়ের গ্রামের একজন শয়তান কবিরাজ। এমন জাদু করেছে যেটা কাটানো আমাদের পক্ষে সম্ভব না। বলে রাখা ভালো, ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই পাগলার দাদুর মতো কবিরাজ, যার ভেতরে পাগলার দাদু, লালা দাদু, ইব্রাহিম দাদু, এই 3 জন অনেক অভিজ্ঞ কবিরাজ। যাই হোক, ইব্রাহিম দাদু বলছেন, আমার এই কবিরাজের জীবনে কত মানুষের উপকার করলাম, কিন্তু নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর কোনো উপায় দেখছি না। এই কথা শোনার পরে পাগলার দাদুর মুখটা একদম মলিন হয়ে গেল। ছেলের বিয়ের আনন্দ ভুলে নিমেষেই বুকের ভেতরে বিষাদের কালো মেঘ জমল।
কয়েক বছরের চাপা কষ্টটা আবার যেন মাথা চাড়া দিয়ে উঠল। পাগলার দাদু আর নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে ফেললেন তিনি। পাগলা দাদু কেন কাঁদছেন জানেন? আমি চুক্সকে জিজ্ঞাসা করিনি সে কথা, সে তখন কেন কাঁদছিল। কেননা সেই মর্মান্তিক হৃদয় বিতারক ঘটনা, যেখানে কুম্ভন নৃত্যকে কেন্দ্র করে বাগলা দাদুর সাথে এক কবিরাজের ঝামেলা হয়। তারপর থেকে শত্রুতা, সেই শত্রুতার বলি হতে হয়েছিল চুক্সের একমাত্র ফুফুকে। যাই হোক, অশ্রু ভেজা নয়নে বাগলার দাদু ইব্রাহিম দাদুর উদ্দেশ্যে বলেন, ইব্রাহিম, কন্যা হারানোর বেদনা আমি জানি। আমি বাগলার বেঁচে থাকতে তোর মেয়ের কিছু হতে দেব না। তুই খুলে বল আসল ঘটনা কি। তখন লাল দাদু সহ বাকি সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলে, হ্যাঁ ইব্রাহিম, তুই আমাদের বল কি হয়েছে। আমরাও তোর সাথে আছি, আমরা সবাই মিলে তোর মেয়ের জন্য লড়বো। কে বান মারলো তোর নাতি, তোর মেয়ে আর তার শ্বশুর বাড়ির ওপর, আমাদের খুলে বল। শুরুতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে গাম্বিয়া হচ্ছে একটা মুসলমান প্রধান দেশ। আমাদের পরিবারের কেউ মারা গেলে আমরা যখন তাকে কবরে রেখে আসি, আমাদের অনেক চিন্তা থাকে, যেমন লাশ, শিয়াল বা অন্যান্য জন্তু জানোয়ার খেয়ে ফেলবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তেমনি গাম্বিয়াতে এই লাশ দাফন করার পরেও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের চিন্তা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাম্বিয়াতে প্রচুর লাশ চুরি হয়। মূলত এই লাশ চুরি করে তারা যারা লাশের ওপর বিভিন্ন সাধনা করে থাকে। তাই গাম্বিয়ার প্রত্যেকটা কবরস্থান সেখানকার স্থানীয় কমিটির মাধ্যমে পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বলছেন ইব্রাহিম দাদু, আমার মেয়ের জামাই কাশেম, তার কাজ হচ্ছে তাদের এলাকার একটা কবরস্থান পাহারা দেয়া। এই কাজ সে অনেক দিন ধরে করছে, কখনো কোনো সমস্যা হয়নি। 2020 সালে তার গ্রামের একজনের সাথে আমার মেয়ে জামাইয়ের বেশ ভালো সম্পর্কের তৈরি হয়। ধরুন তার নাম মার্কাস। এই মার্কাস ছিল একজন তান্ত্রিক গোছের মানুষ, যেটা একসময় কাশেম জানতো। একদিন মার্কাস কাশেমকে বলে, কাশেম, তুমি চাইলে তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারি, যে টাকা দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবে। তবে এর বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। তখন কাশেম বলে, কি কাজ করে দিতে হবে? মার্কাস বলে, তুমি যে কবরস্থান পাহারা দাও, ওখানে এমন কিছু লাশ দাফন করা হবে যা আমাদের কাজে লাগবে। আমার যখন যে লাশের প্রয়োজন হবে, তখন তুমি যদি সেই লাশ আমার কাছে বিক্রি করে দাও, তাহলে না, এই কাজ আমি করতে পারবো না। কবর খুঁড়ে লাশ বিক্রি, এই জঘন্য কাজ, এ আমাকে দিয়ে হবে না। তখন মার্কাস বলে, আরে কাশেম, তোমাকে কবর খুঁড়ে দিতে হবে না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। আমার যখন লাশের প্রয়োজন হবে, আমি নিজে সেটা কবর থেকে খুঁড়ে নিয়ে যাব। ওই কবর পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেব, কেউ বুঝতে পারবে না। তুমি শুধু টাকা নেবে আর মুখ খুলবে না। মার্কাসের কথা শুনে কাশেম একটু দ্বিধার ভেতরে পড়ে যায়, কেননা তার সংসারে ছিল অনেক অভাব। ওইদিকে তার কাজটা মোটেও ভালো কাজ না। মার্কাস বিষয়টা বুঝতে পারে, তখন সে কাশেমকে আরো ভালো করে বোঝায়। এই যেমন, এত ভাবছো কেন, সুযোগ বারবার আসে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। একটা সময় কাশেমও লোভে পড়ে রাজি হয়ে যায়। তো তারপর প্রতি মাসে সর্বোচ্চ 2 বার মার্কাস কাশেমের কাছ থেকে সদ্য দাফন হওয়া লাশ কিনতে থাকে। যেদিন মার্কাসের লাশের প্রয়োজন হয়, সেদিন বিকেলে বা সন্ধ্যায় মার্কাস কাশেমকে বলে দিত আজকে রাতে সে আসবে সদ্য দাফন হওয়া কোনো একটা লাশ কবর খুঁড়ে তুলে নিতে। এটা বলে মার্কাস কাশেমকে টাকা দিয়ে দিত, আর সেদিন গভীর রাতে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে যেত মার্কাস। যখন এই লাশ চুরির কাজটি করত, তখন কাশেম চারপাশে লক্ষ্য রাখত যেন কেউ এদিকটায় না আসে। ওদিকে মার্কাস কবর থেকে লাশ তুলে তারপর কবরটা পুনরায় ভরাট করে দিত, যাতে কেউ বুঝতে না পারে। তারপর সে লাশ নিয়ে চলে যেত। সে এই লাশের সাথে কি করত সেটা সে কখনো কাশেমকে বলেনি। এভাবে চলতে থাকে। কাশেম মার্কাসের কাছ থেকে বেশ ভালোই টাকা পেতে থাকে। বলা যায় কাশেম টাকার নেশায় ভুলে গেছে সে কত বড় পাপ করছে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর ভেতরে কাশেম একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মার্কাস এই পর্যন্ত যতগুলো লাশ নিয়েছে, সবগুলো লাশ কোনো যুবক অথবা যুবতীর। এতদিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত সে কোনো বৃদ্ধ মানুষের লাশ নেয়নি। যাই হোক, একটা সময় কাশেমের ভেতরে অনুশোচনা ও অপরাধ বোধ কাজ করতে শুরু করে, এবং এই ঘৃণিত কাজের জন্য সে নিজে নিজে কষ্ট পায়। সে একটা সময় সিদ্ধান্ত নেয় যে আর একটা লাশও সে মার্কাসকে দেবে না। তো একদিন মার্কাস যখন কাশেমের কাছে এসে লাশ চায়, তখন কাশেম মার্কাসকে বলে,
দেখো মার্কাস, এই পাপ কাজ অনেক করেছি, যথেষ্ট হয়েছে, আর না, দরকার নেই আমার এত টাকা পয়সার। তুমি ভাই সব বাদ দাও, আর না হলে তুমি অন্য জায়গায় দেখো। তখন মার্কাস বলে, এসব কি বলছো কাশেম? লাশ না দিলে কিভাবে হবে? তুমি জানো তুমি আমাকে কি বলছো? আমার এখন অনেকগুলো লাশের প্রয়োজন। এখন তুমি যদি আমাকে লাশ দেওয়া বন্ধ করে দাও, তাহলে আমি আবার লাশের সন্ধানে কোথায় যাবো বলো? কিন্তু কাশেম মার্কাসের কথা শুনতে নারাজ। তার এক কথা, সে মার্কাসকে কোনো লাশ দিতে পারবে না, সে আর এই পাপ কাজ করবে না। ওদিকে মার্কাস বারবার কাশেমকে অনুরোধ করে। এক পর্যায়ে মার্কাস দেখলো কাশেমকে অনুরোধ করে কোনো কাজ হচ্ছে না। তখন মার্কাস বলে, ঠিক আছে, তোমাকে আর কোনো লাশ দিতে হবে না, তবে শেষবারের মতো একটা লাশ দাও। হঠাৎ করে বন্ধ করে দিলে তো হবে না, এটা আমার প্রয়োজন। অন্তত একবার ব্যবস্থা করে দাও, আজকের মতো লাশটা দাও। আর একটা লাশ তো? হ্যাঁ, আর একটা। ঠিক আছে, আর একটা লাশ তোমাকে দেবো, তবে মনে রেখো এটাই শেষ। এরপর তুমি আমার কাছে এই লাশ কিনতে আসলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, তাই হবে। এরপর সেদিন রাতে কাশেম মার্কাসকে আরো একটি লাশ পেতে সাহায্য করে। মার্কাস লাশ নিয়ে চলে যাওয়ার পরে কাশেম একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, এইবার মনে হয় এই জঘন্য পাপ কাজ থেকে তার মুক্তি মিলবে। কিন্তু কে জানতো তার ভাগ্যে আসলে কি লেখা আছে। এই ঘটনা 10-12 দিন পরে এক সন্ধ্যায় মার্কাস আবার আসে কাশেমের কাছে এবং তাকে বলে আজকে বিকেলে যে লাশটা দাফন হয়েছে ওইটা তাকে দিতে। তখন কাশেম রেগে যায় মার্কাসের ওপর। তখন মার্কাস কাশেমকে বলে, আরে ভাই রাগ করছো কেন? আগে আমার কথা শোনো। আগে তোমাকে লাশের বিনিময়ে যে টাকা দিতাম, এখন তার দ্বিগুণ দেব, তবু আমার লাশ চাই। দ্বিগুণ টাকা দেবে এই কথা শোনার পরে কাশেমের চোখ লোভে জলজল করে ওঠে। সে তখন পাপের কথা ভুলে যায়, আবারও মার্কাসের কথায় রাজি হয়ে যায়। তো এভাবে আরো কিছুদিন চলার পরে একদিন আমার মেয়ের শ্বশুর অর্থাৎ কাশেমের বাবা আমার মেয়েকে জিজ্ঞাসা করে, বৌমা, বেশ কিছুদিন ধরে কাশেমের চলাফেরা আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে। তাছাড়া আজকাল তুলনামূলকভাবে সে বেশি বেশি বাজার করছে, বেশি বেশি টাকা খরচ করছে। তার এই টাকার উৎস কি, পাচ্ছে কোথায়? কেননা কবরস্থান পাহারা দেওয়ার কাজে যে সে সামান্য অর্থ পায়, তা দিয়ে সংসার চালাতে অসুবিধা হওয়ার কথা। আমি ভালো করে জানি মাস শেষে কিরকম টাকা হাতে থাকে। কাশেমের বাবা উনিও এই কবরস্থানে পাহারা দেবার কাজই করতেন। পরবর্তীতে তার উত্তরসূরি হিসেবে কাশেম এই কাজের দায়িত্ব পায়। এইসব কাজের সাথে নিয়োজিত যারা থাকে তারা মাসে একটা নির্দিষ্ট দিনে বাড়িতে যেয়ে টাকা পয়সা, চাল ডাল ইত্যাদি তুলে নিয়ে আসেন। আমার মেয়ের শ্বশুর নাকি খবর পেয়েছেন যে তার ছেলে বেশ কিছুদিন ধরে ঠিকমতো কালেকশন করে না। তাদের গ্রামের 100টা পরিবার আছে, তো পাহারাদার মাসে একবার এই 100 পরিবারের কাছ থেকে চাল ডাল টাকা এগুলো নিয়ে আসে। এটাই নিয়ম, এটাই তার পারিশ্রমিক। এখন কাশেমের বাবা কোনোভাবে জানতে পেরেছেন তার ছেলে বেশ কিছুদিন ধরে এই সামান্য কিছু বাড়ি থেকে এইগুলো সংগ্রহ করে এবং অধিকাংশ বাড়িতে সে যায় না। এটাই হচ্ছে সন্দেহের মূল কারণ। কেননা এই সকল বাড়িগুলো থেকে যদি সে টাকা না তোলে বা যে সামান্য টাকা সে তুলছে সেটা দিয়ে তার চলার কথা না। সে অন্য কোনো কাজ বা ব্যবসাও করে না। যাই হোক, শ্বশুর বলছেন, বৌমা, আমাকে বলো তো কাশেম আজকাল কোথায় যায়, কি করে? সে কি অন্য কোনো কাজ করছে এটার পাশাপাশি? তখন আমার মেয়ে বলে, বাবা, আমিও আপনার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার এই আয়ের উৎস কি। তখন সে আমার কথা এড়িয়ে গেছে আর আমাকে ধমক দিয়ে বলেছে, তুমি এসব জেনে কি করবে? তারপর আমি তাকে এখনো কিছু জিজ্ঞাসা করিনি। তখন আমার মেয়ের শ্বশুর বলে, নিশ্চয়ই সে কিছু একটা করছে। সে তো আর আশ্চর্য প্রদীপ পায়নি যে খসলেই দত্ত বেরিয়ে এসে টাকা দেবে। এই বলে কাশেমের বাবা চলে যান, কিন্তু তার মন কিছুতেই মানছে না। তিনি নানান চিন্তা করতে থাকেন ছেলেকে নিয়ে। যাই হোক, পরদিন কাশেম বাড়িতে এলে কাশেমের বাবা কাশেমকে ডাকে এবং তার কাছে জিজ্ঞাসা করে এত টাকা পয়সা সে কোথায় পাচ্ছে। কাশেম তার বাবাকেও কোনো কথার উত্তর দেয় না। ছেলে কেমন আচরণের কষ্ট পান বাবা। এরপর তিনি সিদ্ধান্ত নেন কাশেমের উপরে নজর রাখবেন। যেভাবে সেই কাজ, তিনি কাশেমের উপর নজরদারি করতে থাকেন। বেশ কিছুদিন ধরে তিনি একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে কাশেম যেদিন বাড়িতে বাজার সদাই করে নিয়ে আসে তার আগের দিন সে তার স্ত্রীকে বলে, আজকে আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে বাড়ি ফিরবো, তোমরা সাবধানে থেকো। এই বলে সে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা সন্দেহজনক। কেননা অন্যান্য সব দিনে সে বাড়ি থেকে বের হয় এশার নামাজের পরে খাবার খেয়ে। তো একদিন কাশেম বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাবা আমার মেয়ের কাছে আসে এবং জিজ্ঞেস করে, বৌমা, কাশেম এখন কোথায় গেল? তোমাকে কিছু বলে গেছে? আমার মেয়ে উত্তর দেয়, হ্যাঁ
হ্যাঁ বাবা, সে বলেছে তার একটা কাজ আছে, কাজ শেষ করে সে ডিউটিতে যাবে, কবরস্থান পাহারা দেবে, আগামীকাল সকালে বাড়ি আসবে। কাশেমের বাবা তখন নিশ্চিত হলেন, কেননা সে অন্য কোনো কাজে বাড়ি থেকে বের হতে পারে। তাহলে আজকে তার ছেলে সেই কাজে বের হয়েছে যেটা সে এতদিন ধরে করে আসছে। কাশেমের বাবা তখন সিদ্ধান্ত নিলেন তিনি আজকে দেখবেন কাশেম কি করে, তার উপরে নজর রাখবেন। তিনি কাল বিলম্ব না করে দ্রুত হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একসময় তিনি লক্ষ্য করলেন বেশ কিছু দূরে কাশেমকে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে কাশেম একটা জায়গায় এসে থেমে গেলেন, তার পকেট থেকে ফোন বের করলেন, তারপর কাকে যেন কল করলেন। ওদিকে কাশেমের বাবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে আড়াল করে ফেললেন, আর ছেলে কি করে সেটা দূর থেকে দেখতে লাগলেন। যাই হোক, কল করার 10 মিনিট পরে একটা লোক আসলো কাশেমের কাছে। তারপর কাশেমের সাথে কিছু কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে লোকটা চলে গেল। কাশেমের বাবা তখন আড়াল থেকে লোকটাকে দেখার পরে তার শরীরে যেন বিদ্যুতের শক খেলেন। তিনি লোকটাকে চিনে ফেললেন। আরে, এই তো শয়তানতান্ত্রিক মার্কাস। কালো জাদুর এমন কোনো অপকর্ম নেই যে মার্কাস করে না। তার ছেলে কেন এরকম একটা জঘন্য লোকের কাছ থেকে টাকা নিল? বিষয়টা তখন তার মনে বেশ নাড়া দিল। তিনি ভাবলেন, তাহলে কি তার সন্তান কাশেম এই তান্ত্রিকের সাথে লাশ কেনাবেচা করছে? না না, এ হতে পারে না। তার ছেলে এমন কাজ করতে পারে না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। তাকে দেখতেই হবে আসল ঘটনা কি ঘটছে। যাই হোক, ওদিকে টাকা পাওয়ার পরে কাশেম ভালো করে এদিক ওদিক দেখে নিল এবং সে টাকাটার বিষয়টা যেন কেউ বুঝতে না পারে এভাবেই বাজারের দিকে হাঁটা শুরু করলো। ওদিকে বাবা দূর থেকে তাকে অনুসরণ করতে থাকলো। ছেলের এমন কার্যকলাপ নিজ চোখে দেখে কাশেমের বাবা বুঝতে পারেন তার ছেলের অধপতন হয়েছে। ঈশার নামাজের পরে কাশেম বাজার থেকে ফিরে কবরস্থানের দিকে রওনা হলে তার বাবাও দূরত্ব বজায় রেখে পেছন পেছন আসতে থাকেন। বলে রাখা ভালো, সেদিন চাঁদের আলো ছিল। চুকস বলেছে আমাদের ওখানে পূর্ণিমার রাতে বেশ ভালো পরিষ্কার দেখা যায়। তারপর কাশেম কবরস্থানে পৌঁছে যায়। ওদিকে কাশেমের বাবা কবরস্থানের ওখানে একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়লেন, আর তার ছেলে কি করে সেটা লক্ষ্য করতে থাকলেন। ওখানে একটা ছোট ঘরের মতো করে বানানো ছিল, যার ভেতরে একটা খাটিয়া, কোদাল এবং বিভিন্ন জিনিস রাখা হয়। কাশেম সেই ঘরের তালা খুলে সেখান থেকে তার বসার চেয়ার ও একটা লাঠি নিয়ে বাইরে চলে এলো আর গেটের সামনে বসে পড়লো। তারপর সে ওখানে বসে বসে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করতে লাগলো। আর ওদিকে তার বাবা ছেলের ওপর নজর রাখছেন দূর থেকে। এভাবে কেটে যায় অনেক সময়। কাশেমের বাবার যেন অপেক্ষার প্রহর শেষ হয় না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন আজকের শেষ দেখেই তিনি ঘরে ফিরবেন। প্রয়োজনে সারা রাত ছেলের ওপর নজর রাখবেন। হঠাৎ মধ্যরাতে কাশেমের মোবাইলে একটা কল আসে। কাশেম মোবাইলে 1 মিনিটেরও কম সময় কথা বলে ফোনটা রেখে দেয়। তার ঠিক 5-7 মিনিট পর কাশেমের বাবা খেয়াল করেন মার্কাস এসেছে কাশেমের কাছে এবং তারা দুজন এদিক ওদিক দেখে সরাসরি চলে যায় সেই নতুন কবরটার কাছে, যেটাতে আজকে বিকেলে একটা লাশকে দাফন করা হয়েছে। কাশেমের বাবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে, কি করছে তার ছেলে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ছেলে এমন জঘন্য কাজ করতে পারে সেটা তিনি নিজের চোখে দেখবেন কিছুতেই মেনে নিতে পারছেন না। ওনার ইচ্ছে করছে এখনই একটা লাঠি দিয়ে দুইজনকে পিটিয়ে ওইখানেই মেরে ফেলতে, কিন্তু উনি অনেক কষ্টে নিজেকে সংযত রাখলেন। একটা সময় মার্কাস কবর খোঁড়া শুরু করে। খুব দ্রুত কবর খুঁড়তে সে লাশটাকে কবর থেকে বের করে কবরটাকে আবারও আগের মতো করে গুছিয়ে রাখে। কেউ বুঝতে পারে না কবরটা খোঁড়া হয়েছিল। তারপর সে কাশেমের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলে এবং কথা শেষ করে লাশটাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। ওদিকে কাশেমের বাবা মার্কাসের পেছন পেছন যেতে থাকে খুব সাবধানে, যেন মার্কাস কিছুতেই বুঝতে না পারে। তারপর একটা নির্জন জায়গায় এসে মার্কাস থেমে যায় আর লাশটা কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখে। কাশেমের বাবা লুকিয়ে সব দেখছে। তারপর সে লাশটাকে নিয়ে কি করেছিল সেই ব্যাপারগুলো আমি এড়িয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই দুটো ভয়ঙ্কর প্রাণী সেখানে আসে। তাদের দেখে কাশেমের বাবার গলা শুকিয়ে যায়। তিনি দেখেন ওই দুটোর দেহ কাঠামো অনেকটা গরিলাদের মতো এবং মুখ হচ্ছে অনেকটা সূচালো, মুখ ভর্তি দাঁত। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওই দুটো প্রাণীর কোনো নাক নেই, পুরোটাই মুখ এবং মুখের জায়গা জুড়ে বিশাল এক গাল। চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো টকটক করছে আর হাত ভর্তি নখ, গায়ের রং কুচকুচে কালো। কাশেমের বাবা বুঝতে পারেন এইটা কোনো সাধারণ প্রাণী না, নিশ্চয়ই এ দুটো কোনো বদজিন। এভাবে ভাবতে ভাবতে তিনি খেয়াল করেন যে মার্কাস সেখান থেকে উঠে একটু সরে দাঁড়ালো। সে সরে দাঁড়ানোর সাথে সাথে ওই জানোয়ার রূপী দুটি জিন লাশের উপরে ঝাঁপিয়ে পড়লো আর লাশটাকে খেতে শুরু করলো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কাশেমের বাবার প্রাণ যায় যায় অবস্থা। উনি আর সহ্য করতে পারলেন না। পেছন ফিরে ওই জায়গা থেকে একটু দূরত্বে এসে এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন কাশেমের কাছে, সেই কবরস্থানে যেখানে কাশেম ডিউটি করছে। তিনি সেখানে পৌঁছেই বমি করে দিলেন। এদিকে কাশেম হঠাৎ করে বাবাকে এমন অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সে একদম কিংকর্তব্য বিমূঢ়। একটা সময় তার ঘোর কাটে এবং সে বাবাকে ধরে ফেলে
অসুস্থ হয়ে পড়েছেন। কাশেম তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এত রাতে তুমি এখানে কিভাবে এলে, আর কি হয়েছে তোমার? তখন বাবা তাকে বলেন, ওরে পাপী, তোর স্থান জাহান্নামে হবে। এটা তুই কি করছিস? আমার ভাবতেও ঘৃণা হয় আমার সন্তান এরকম জঘন্য কাজ করতে পারে। একথা শোনার পর কাশেম বেশ ঘাবড়ে যায়। সে কিছু বলে ওঠার আগে বাবা আবার বলে, আজকে সন্ধ্যা থেকে তুই যা যা করেছিস তার সব আমি জানি, এই নিজের চোখে দেখেছি। তুই জানিস তুই যে লাশটা মার্কাসকে দিলি সেটা নিয়ে সে কি করেছে? বকাঝকা চলতেই থাকে। এক পর্যায়ে তিনি ছেলেকে বোঝান এটা অনেক বড় পাপ কাজ, এখান থেকে ফিরে আসতে হবে তাকে। এরপর কাশেম তার ভুল বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায় আর প্রতিজ্ঞা করে জীবনে এমন কাজ আর সে করবে না। তখন তার বাবা বলে, আমি বুঝতে পেরেছিলাম তুই কোনো একটা অন্যায় কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিস, তারপর থেকে তোকে নজরে নজরে রাখছি। আজকে যদি আমি ছাড়া তো এই কর্মকাণ্ড অন্য কেউ দেখে ফেলতো তাহলে কি হতো বলতো? নির্ঘাত মৃত্যু। বাবা হিসেবে আমি এটা চাই না তুই কোনো খারাপ কাজ করিস, তোর সাথে খারাপ কিছু ঘটুক। তখন কাশেম বুঝতে পারে বাবা তাকে কত ভালোবাসে। কাশেম বাবাকে বলে, আজকের পর থেকে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তুমি আমাকে বাঁচাও বাবা। বাবা বলেন, তুই মার্কাসকে বলবি তুই আর এই পাপ কাজ করবি না, সে যত লোভ লালসা দিক না কেন তুই তার কথা শুনবি না। কাশেম রাজি হয়ে যায় এবং সে বলে তার কাছ থেকে একটি লাশও আর মার্কাসের কাছে যাবে না, কারো কাছেই না। সে এটাও বলবে যে তাদের ব্যাপারটা শুধুমাত্র বাবা জেনেছে, গ্রামবাসীরা জানলে হয়তো দুজনকে মেরে ফেলবে। ওদিকে মার্কাস কোনো কথা শুনতে নারাজ। সবকিছু বলার পরে সে বেঁকে বসলো, যে করেই হোক না কেন যে কোনো উপায়ে তার লাশ চাই, তাকে লাশ নিতেই হবে। এই নিয়ে তাদের ভেতরে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে মার্কাস কাশেমকে হুমকি দিতে থাকে এবং বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে পুরো পরিবার নিয়ে তুমি বিপদে পড়বে। এক সময় দুজনের হাতাহাতি মারামারিও হয় এবং কাশেম ছিল শক্তিশালী, সেজন্য মার্কাস বেশি মার খায় এবং তার একটা হাতও ভেঙে যায়। মারামারি চলাকালীন সময়ে গ্রামের কিছু লোক এসে তাদের মারামারি ঠেকিয়ে শান্ত করে এবং জিজ্ঞাসা করে তারা কেন মারামারি করছে। তখন দুজনেই বিষয়টা এড়িয়ে যায়। পরবর্তীতে লাশ না দিতে পারার কারণে মার্কাস কাশেমের পুরো পরিবারের উপরে কালো জাদু করে, এমনকি আমার মেয়ে ও নাতনিকেও ছাড়েনি এই শয়তান তান্ত্রিক। বাগদা দাদু ইব্রাহিম দাদুকে জিজ্ঞাসা করে, মার্কাস কিভাবে, মানে কি জাদু করেছে তোর মেয়ের সাথে? তখন ইব্রাহিম দাদু বলে, লাশের জাদু। লাশের জাদু কথাটা শুনে উপস্থিত সব দাদুরা বলে ওঠে, কি লাশের জাদু? এই যে লাশের জাদু সেই বিষয় একটু পরে আসছি। ইব্রাহিম দাদু বলছেন, আমার মেয়ে জামাই ও তার পরিবারের সবাই এখন অসুস্থ। খবর পেয়ে আমি ছুটে যাই। আমার মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে কিছু খেতে পারে না, ঘুমোতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, সারাদিন নাকি তার পেটে শুধু ব্যথা করে। বাড়ির প্রত্যেকটা সদস্যের এক অবস্থা। আমি কাশেমের বাবার কাছে জিজ্ঞাসা করি, বেয়াই কি হলো এসব? কাশেম আমাকে সব কথা খুলে বলে। সব শুনে আমি কাশেমের সাথে অনেক রাগারাগিও করি, কিন্তু রাগারাগি করে তার কোনো সমাধান হবে না। তারপর আমি সবাইকে প্রতিশ্রুতি দেই যে আমি প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করবো, যেমন পানি পড়া দেয়া, এই সমস্ত কিছু আমি দিয়ে চলে আসি। আসার সময় তাদের বলে আসি আমি খুব শীঘ্রই একটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। এই বলে আমি তার বাড়ি থেকে চলে আসি এবং এক সংবাদ সংগ্রহকারী মুকবির জিনকে পাঠাই ওখানে তথ্য সংগ্রহের জন্য। তার কিছুক্ষণ পরে আমার জিন আমাকে একটা তথ্য দেয়, যেটা শোনার পরে আমি অনেক বেশি আতঙ্কিত এবং এই সমস্যার সমাধান আমার একার পক্ষে অসম্ভব। এই জন্য শত মন খারাপের পরেও আমি তোমাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাগলারের ছেলের বিয়েতে উপস্থিত হয়েছি। আমি জানি তোমরা পারবে মেয়েটিকে বাঁচাতে। তখন লালা দাদু, বাগলার দাদু এবং উপস্থিত সব দাদুরা ইব্রাহিম দাদুকে বলেন, আমরা বহু আগে থেকে বিপদে আপদে একে অপরের সাথে ছিলাম। আমরা দলবদ্ধভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান যেভাবে করেছি আগামীতেও করব। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আর কয়দিন বাঁচবো, তবে জীবিত থাকতে আমাদের কোনো বন্ধুকে এভাবে বিপদে রাখবো না। তোর জন্য আমাদের জান হাজির, তুই শুধু বল তোর মুকবির জিন তোকে কি তথ্য দিল। তখন ইব্রাহিম দাদু আবার বলতে শুরু করলেন, সেদিন রাতে আমার মুকবির জিন আমাকে জানায় যে মার্কাস কাশেমের পরিবারের উপরে জাদুটি করেছে। তবে তার আগে ওই জিন দুটো সম্পর্কে একটু বলে রাখতে চাই, যারা লাশ খাচ্ছিল, যেটা কাশেমের বাবা দেখেছিল। তান্ত্রিক মার্কাস মূলত ওই জিনের মাধ্যমে অনেক শয়তানি কর্মকাণ্ড করে থাকে। ওই জিন দুটো হচ্ছে খবিশ জিন বা মুর্দাখোর জিন। ওরা অনেক শক্তিশালী, ওরা মার্কাসের হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে। আর এই কাজের বিনিময়ে মার্কাস তাদেরকে মাসে 2 বা তার অধিক সময় মৃত ব্যক্তিদের খাদ্য হিসেবে উপহার দেয়। এখানে সবার একটা প্রশ্ন আসতে পারে, এই খবিশ জিন যদি অনেক শক্তিশালী হয়ে থাকে তবে তারা কেন নিজেরা কবর থেকে লাশ তুলে নিয়ে খায় না?
উত্তর হচ্ছে শয়তান জিন যতই শক্তিশালী হোক না কেন তারা কখনো কবরস্থানের মতো পবিত্র জায়গায় প্রবেশ করতে পারে না। এখন আসছি এই জাদুর ব্যাপারে, যে জাদু মার্কাস করেছিল কাশেমের পুরো পরিবারের ওপর। এটি এমন একটি জাদু যে জাদু কাটানো কোনো জিনের পক্ষে সম্ভব না, তবে মানুষ চাইলে পারে। কেননা এই জাদুটি করা হয়েছে একটি লাশের সাথে, যেটাকে বলে লাশের জাদু। এই লাশের জাদু নাকি অনেক প্রকার হতে পারে। তার ভিতর যে ভয়ঙ্কর জাদু সেটি হচ্ছে ভিকটিমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা, অথবা চুল, নখ, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে খাওয়ানো এবং তারপর তাকে মেরে ফেলা। তো যাই হোক, ওই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে তখন থেকে এই জাদুর কাজ শুরু হবে। আর একবার যদি জাদু সম্পন্ন হয় তখন ওই জাদু কাটানো অনেক কঠিন। আর এই কঠিন জাদুটি মার্কাস করেছিল কাশেমের পরিবারের ওপর। মার্কাস প্রথমে তার পালিত জিনের মাধ্যমে কাশেমের পরিবারের সবার মাথার চুল অথবা নখ সংগ্রহ করে। তারপর সে একজনকে এই চুল খাওয়াতে সক্ষম হয় এবং ওই চুল খাওয়ানো ব্যক্তিটিকে কালো জাদু করে মেরে ফেলতেও সক্ষম হয়। তারপর ওই ব্যক্তিকে যখন দাফন করা হয়েছে তখন থেকে কাশেমের পরিবারের ওপরে জাদুর কাজ শুরু হয়ে গেছে। এখন এই জাদুর প্রভাবে সবাই ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাবে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, শয়তান তান্ত্রিক মার্কাস একজনকে কালো জাদু করে মেরে ফেললো, অর্থাৎ যার পেটের ভেতর বর্তমান কাশেমদের পুরো পরিবারের চুল রয়েছে, মার্কাস যদি তাকে এত সহজে মেরে ফেলতে পারে তবে কাশেমের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য সে কেন ভিন্ন পন্থা অবলম্বন করলো? মানে এই লাশের জাদু কেন সে নিরীহ একজনকে মারলো? সে তাকে না মেরে সরাসরি কাশেমের পুরো পরিবারকে শেষ করে দিলেই পারত। উত্তর হচ্ছে এটা অসম্ভব। কিভাবে সেটা বলছি। মার্কাস হচ্ছে একজন তান্ত্রিক বা কবিরাজ, সেই সুবাদে তার কাছে অনেক মানুষ যায় বিভিন্ন কাজের জন্য। তো এই চালাক মার্কাস একজনকে নির্বাচন করেন এবং তাকে ভুল বুঝিয়ে তার ইচ্ছাতেই প্রথমে তাকে এই চুল খাওয়ানো হয়। তারপর তাকে মেরে ফেলার যে কালো জাদুর প্রক্রিয়া সেটা তার অজান্তে হলেও সবকিছু তার সামনে এবং সম্মতিতে করা হয় এবং সে জানতেও পারে না তাকে মেরে ফেলা হচ্ছে, আর এভাবেই তাকে খুব সহজে মেরে ফেলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এভাবেই মার্কাস কাশেমের পুরো পরিবারের ওপরে জাদু করেছিল, যেটা কাটাতে হলে ওই লাশটাকে তুলে তার পেট কেটে সেই চুল বের করে নিয়ে আসতে হবে, যে কাজটি অসম্ভব। কেননা এই কাজটি করতে গেলে সামাজিকভাবে সবার বাধার সম্মুখীন হতে হবে এবং জিনের পক্ষে কবরস্থানে ঢুকে এই কাজ করা অসম্ভব। এখন এই সমস্যার সমাধান কিভাবে করব আমার মাথায় কিছুই আসছে না। ইব্রাহিম দাদু থামলেন। পুরো ঘটনা শুনে উপস্থিত দাদুরা সবাই ইব্রাহিম দাদুকে বললেন, বিষয়টা আসলে অনেক জটিল, তবে নিশ্চয়ই এর কোনো না কোনো সমাধান আছে, আমাদের একটু ভাবতে হবে। তখন লালা দাদু বাগলা দাদুর উদ্দেশ্যে বললেন, বাগলার, তুই হয়তো ভুলে গেছিস একটি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। লালা দাদুর মুখে এই কথা শুনে উপস্থিত সবাই অতি উৎসাহিত হয়ে পড়ে। তুই কি বলতে চাইছিস লালা? কি সেই প্রক্রিয়া? তখন লালা দাদু বলে, 15 কবিরাজের জাদু ও বান। তখন বাগলা দাদু বলেন, আরে এটা তো মাথায় ছিল না, কিন্তু এই জাদু করা তো অনেক কঠিন। তাছাড়া এই জাদু সম্পূর্ণ করতে 15 জন কবিরাজের প্রয়োজন, পাশাপাশি অনেক কিছু লাগবে, এই যেমন লোহার খাঁচা, একটা কালো বেড়াল, মানুষের মাথার খুলি, আরো কত কি। যাই হোক, আমরা এখানে 12 জন আছি, আর 3 জন অভিজ্ঞ কবিরাজকে নিয়ে চলো আগামীকাল সন্ধ্যায় আমার বাড়িতে। এই 15 জন কবিরাজের বান ও জাদুর কাজ শুরু করি। বাগলার দাদুর প্রস্তাবে সবাই রাজি হয়ে যায়। তারপর বাগলার দাদু তার একজন কবিরাজ বন্ধুকে বলে দেন যে সে 3 জন কবিরাজকে খবর দিতে পারবে কিনা। সে জানায় পারবে। দাদু বলেন তিনি যেন বাগলার দাদুর কথা বলেন এবং কাকে কাকে কি জোগাড় করতে হবে সেটাও তিনি বলে দেন। এরপর বাগলার দাদু ইব্রাহিম দাদুর কাঁধে হাত রেখে বলেন, ইব্রাহিম, তুই এখন নিশ্চিন্তে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান উপভোগ কর, চিন্তা করিস না, আমরা বেঁচে থাকতে তোর মেয়ে আর তোর নাতিদের কিছু হবে না। তারপর বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন করে যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন বিকেলের ভেতরে সবকিছুর আয়োজন করে সবাই বাগলার দাদুর বাড়িতে চলে আসে। এই 12 জনের সাথে যোগ দেয় আরো 3 জন অভিজ্ঞ কবিরাজ। এই 15 জন কবিরাজের সর্দার হয় বাগলার দাদু, কারণ তিনি সার্বিক বিবেচনায় সবচেয়ে অভিজ্ঞ। বাগলার দাদু সহ এই 15 জন কবিরাজের ভেতরে মুসলিম, খ্রিস্টান ও বুনো ধর্ম অবলম্বী মানুষ থাকলেও তারা সবাই ছিল জোলা জাতি। এই জোলা জাতির ভেতরে একটা প্রচলিত জাদু হচ্ছে এই 15 জন কবিরাজের জাদু ও বান। এই জাদু সম্পর্কে আরো বিষয় সামনে জানা যাবে। তো বাগলার দাদুকে সর্দার বানানো হয়। প্রথমে বাগলার দাদু কালো বিড়ালটাকে একটা ছোট লোহার খাঁচার ভেতরে মন্ত্র পড়ে তালাবন্দি করে ফেলে। তারপর উঠোনের মাঝ বরাবর ওই বিড়াল সহ খাঁচাটা রাখে এবং সেই খাঁচার উপর একটা প্লেট রেখে সেই প্লেটের উপরে মানুষের মাথার খুলিটি তিনি রাখেন। তারপর বাগলার দাদু একটা ছুরি দিয়ে তার আঙুলের কিছুটা কেটে ফেলেন এবং সেই কাটা আঙুলটি সেই মানুষের মাথার খুলির ওপর ধরেন। দাদুর আঙুল বেয়ে রক্ত সেই খুলির ওপরে গিয়ে পড়ে। খুলির ওপরে কিছু রক্ত দিয়ে দাদু হাতে একটা কাপড় ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে দেন। তারপর একে একে 14 জন কবিরাজ এভাবে আঙুল কেটে সেই খুলির ওপরে রক্ত ফেলে।
এভাবে 15 জনের রক্ত দেওয়া শেষ হলে দাদুরা বাদ্যযন্ত্র নিয়ে আসেন। পাগলা দাদু খাঁচাটা সামনে রেখে উঠোনে বসে পড়েন, আর বাকি 14 জন কবিরাজ 7 জন করে দুটি লাইনে বসে পড়েন। ধরেন খাঁচাটা উঠোনের মাঝ বরাবর আছে, পাগলা দাদু বসেছেন খাঁচার সামনে পশ্চিম দিকে মুখ করে, আর এই 7 জন সদস্য দুই দলের এক দল বসেছে উত্তর দিকে মুখ করে এবং অন্য দল পরে রাজি হয়ে যায়। কর্মব্যস্ততার কারণে বেশি একটা সময় বের করতে পারি না, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পারলাম। অনাকাঙ্ক্ষিত ভুল এবং ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা তো সবসময় ভালোই থাকেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ঘটনাটি আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে। তিনি লিখেছেন, আমি সোহাগ, টঙ্গী গাজীপুর থাকি। তারপরে তিনি মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি না। তারপরে তিনি লিখেছেন, ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। ঘটনাটি আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। অজানা কোনো এক কারণে তার নাম বলতে বারণ করেছেন। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। মানুষের জীবনে কিছু রাত থাকে যা কেবল ভয় নয়, অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করে তোলে। আমি সোহাগ, পেশায় গার্মেন্টস এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, থাকি ঢাকায়। তবে আমার জন্মভূমি টঙ্গী গাজীপুর। আজ যে অভিজ্ঞতার কথা বলবো সেটি শুধু একটি মৃত্যুর স্মৃতি নয়, বরং এমন এক রাতের বর্ণনা যেখানে অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা কিছু অদৃশ্য সত্তা আমাদের ঘিরে ফেলেছিল। 2022 সালের এক শীতল নভেম্বরের শুক্রবার ভোর রাতে শুরু হয় সেই বিশিকাময় যাত্রা। আমার বড় ভাই রাজু ভাইয়া ছিলেন পরিবারের ভরসা, বয়স মাত্র 32 বছর। এক রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে ডামেক হাসপাতালে ভর্তি হন। কোনো পূর্বাভাস ছাড়াই সকাল হতেই মৃত্যুর খবর আসে। আমাদের জন্য সময় যেন থমকে গেল। আমার বাবা, মামা জামাল, ছোট চাচা মুসলেম, কারো মুখে ভাষা নেই, চোখে জল নেই, শুধু এক অসমাপ্ত সুখের বোঝা। ভাইয়ার মরদেহ রাতেই গ্রামে নিয়ে যাওয়া হবে ঠিক হলো। ডামেক হাসপাতালের বাইরে থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো। সাদা রঙের গাড়ি, পাশে লাল হরফে লেখা ইমার্জেন্সি হসপিটাল সার্ভিস, যাত্রাবাড়ি শাখা। ড্রাইভারের নাম করিম ভাইয়া। অল্প কথায় মানুষ, মুখে এক ধরনের অস্তিত্ব স্পষ্ট। রাত 2:17 আমাদের যাত্রা শুরু হয়। ভাইয়ার দেহ কাফনে মোড়া, স্ট্রেচারে শোয়ানো। আমি আর বাবা বসি পেছনের দিকে, মাঝামাঝি মরদেহের কিছুটা সামনে ড্রাইভার করিম ভাইয়া, তার পাশে ছোটো চাচা ও মামা। গাড়ি স্টেজ হতেই যেন হিমেল বাতাসের ধাক্কা লাগে মুখে। যখন বুঝলাম সব জানালা বন্ধ, সেই বাতাস কি শুধু ঠান্ডা ছিল নাকি সঙ্গে এনেছিল আরও অদৃশ্য উপস্থিতি? নারায়ণগঞ্জ পেরোতেই মামা ধীরে জিজ্ঞেস করলেন, ড্রাইভার ভাই, আয়নায় কাছ থেকে কারো ছায়া দেখতে পাচ্ছি। করিম কাপা গলায় বলল, স্যার, পেছনে তো কেউ নাই,
হয়তো কুয়াশা বা আলোয় ভ্রম, কিন্তু আমরা সবাই জানতাম সে কোনো আলো নয়। আয়নার বেশে উঠেছিল সাদা কাপড়ে মোড়া লম্বা এক ছায়া, যা একটানা গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। তার চোখ ছিল না, মুখ ছিল না, কিন্তু উপস্থিতি ছিল শীতল ও ভারী। এরপর পেছন থেকে আসতে থাকে ছাদের ওপর হাঁটার শব্দ, ধীরে, ঠুপ ঠুপ। তারপর তা যেন কারো হৃদয়ের মতো রূপ নেয়, টুপ টুপ টুপ। আমার বাবা তখন ফিস ফিস করে কালেমা পড়ছিলেন। আমি নিজেও অনুভব করছিলাম কিছু একটা আমাদের গাড়ির সঙ্গে ঘনিয়ে আসছে। এরপর হঠাৎ করে ধাউ শব্দে গাড়ি থেমে যায়। পেছনের ডান পাশ বসে যায় একদম। ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখে টায়ারে কোনো সমস্যা নেই, কিন্তু চারপাশে ছড়িয়ে আছে এক ধরনের দুর্গন্ধ, যেন পচা কাপড় আর স্যাঁতসেঁতে কাদামাটির গন্ধ মিলে এক অদ্ভুত সংমিশ্রণ। সেই গন্ধ এমনভাবে ঢুকে পড়ছিল ভেতরে, যেন কারো গলা চেপে ধরা হচ্ছে। ভয় তখনও শেষ হয়নি। ছাদে দৌড়ের শব্দ আবার ফিরে আসে, এবার আরও জোরে, আরও কাছে। মামা এবার স্পষ্ট বললেন, এটা মানুষ না, কেউ আমাদের গাড়ির সঙ্গে আসছে। আমি তখন জানালার দিকে তাকিয়ে দেখি গাড়ির ছায়া চাপিয়ে আরেকটি ছায়া আমাদের ঠিক পাশে পাশে চলছে, যেন মরদেহের সঙ্গে। রাত তখন প্রায় 3:45। আমরা পৌঁছাই ফরিদপুর মাদারীপুর সড়কের নরসিংদী মোড় এলাকায়। হঠাৎ গাড়ির ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে যায়, কোনো ব্রেক ছাড়া। ড্রাইভার করিম এবার সত্যি ভয় পেয়ে যায়। বলল, স্যার, আমি ব্রেক চাপাইনি, হঠাৎ বন্ধ হয়ে গেছে। এবার ঘটল সবচেয়ে ভয়ের মুহূর্ত। পেছনের দরজাটি আপনা থেকেই খুলে যায়, কোনো টাচ ছাড়াই। ঠান্ডা বাতাস ঢুকে পড়ে গাড়ির ভেতরে। ভাইয়ার কাফনের কাপড় এবার 2-3বার নড়তে থাকে, অতি শুষ্কভাবে, কিন্তু চোখ এড়ায় না কারো। আমি স্পষ্ট শুনি যেন কারো নিঃশ্বাস আমার পাশ থেকে আসছে, কাছে, খুব কাছে। আমার বাবা তখন এক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, এটা আমার ছেলে না, কেউ ভুল করে এসেছে। এটা আমার মানুষ না। তার কণ্ঠে ভয় ছিল না, ছিল বিভ্রান্তি। চোখ দুটি ছিল কাচের মতো ফাঁকা। ড্রাইভার হঠাৎ চিৎকার করে ওঠে, কেউ পেছন থেকে গাড়ি চেপে ধরছে। আমি স্টিয়ারিং ঘোরাইতে পারছি না। সামনের সিটে বসা মামা জামাল চোখের জল ফেলতে ফেলতে বলে উঠলেন, বাইরে নিয়ে চলেন, না হয় কেউই আমার আর ফিরব না। ঠিক তখনই আবার একটি বিকট শব্দ হয়। গাড়ি সামনে থেকে হঠাৎ লাফিয়ে ওঠে, যেন রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়েছিল। ছোট চাচা দরজা খুলে দৌড়ে বেরিয়ে যান আর চিৎকার করে বলেন, আল্লাহর কসম, কেউ এক কাফনের মতো কাপড় পরে দৌড়াচ্ছে, কিন্তু তার মুখ নাই। গাড়ি আর কোনো বাধা শুনেনি, সেদিন শুধু ছুটতে থাকে। কে জানে কোন শক্তি সেদিন আমাদের ঠেলেছিল বাড়ির পথে।
আমরা পৌঁছাই ভোর 4:37, ঠিক আজানের আগ মুহূর্তে। বাড়ির উঠানে গাড়ি থামতেই ছাদ থেকে যেন কেউ লাফ দিয়ে নামলো। আমরা সবাই তা শুনি, কিন্তু কাউকে দেখি না। বাড়ির ভেতরে ঢোকার মুহূর্তেই ছোট বোন জানালার পর্দা সরিয়ে বলে উঠল, ভাইয়া। আমার পাশে দাঁড়াইয়াছিল, বলছিল আমি একা আসিনি, কাউকে আনছি। এখন সব শুরু হয়েছে। সে কথা শোনার পর থেকে আমি রাত 2:17 বাজলে আর ঘুমাতে পারিনি। গাড়ি থেকে ভাইয়ার মরদেহ নামানোর সময় কাফনের কাপড়ের নিচে দেখা যায় তার ঠোঁটের কোনো এক ধরনের মৃদু হাসি, যেন সব কিছু দেখেই তিনি চুপ আছেন। এই ঘটনাটি আজও কাউকে পুরোপুরি বিশ্বাস করাতে পারেনি, কিন্তু যারা সেদিন অ্যাম্বুলেন্সে ছিল তারা জানে ওটা শুধু এক মরদেহের যাত্রা ছিল না, সেই রাতের গাড়িতে ছিল আরও কিছু, যা আমাদের দৃষ্টির বাইরে, অথচ অস্তিত্বের গভীরে অনুভব করছি। ভাইয়ার সেই যাত্রা আর ফিরে আসার কথাটা আজও শেষ হয়নি, কারণ কেউ বলছিল আমি একা আসিনি। গল্পটি এরই মধ্যে শেষ হয়ে যায়। চলুন আমরা চলে যাই পরবর্তী গল্পে। চিরুনি পাঠিয়েছেন মোফাজ্জল হোসেন সৌরভ, শ্রীমঙ্গল। যেখানে কালো জাদুর আখড়া। রাত যত গভীর হয়, শ্রীমঙ্গলের রামনগর গ্রামের শেষ মাথায় জমিদারি ভিটায় বাতাস তত ঠান্ডা হয়ে ওঠে। জায়গাটাকে লোকে চৌধুরীপাড়া বলে ডাকত, কিন্তু গত 25 বছর ধরে সবাই এক নামে চেনে, আখড়া বাড়ি। যেখানে রাত হলেই মোমবাতির আলো জ্বলে ওঠে, চুল আঁচড়ানোর শব্দ ভেসে ওঠে, আর মাঝে মাঝে দেখা যায় একটা মেয়ে বসে আছে উঠোনে, পেছন ফিরে, মাথা নিচু, হাতে একটা লাল কাঠের চিরুনি। সেই রাত হঠাৎ এক সন্ধ্যায় নির্জন সেই বাড়ির দিকে গরু খুঁজতে গিয়েছিলেন সায়েম নামের এক কিশোর। তার গরু ঢুকে পড়ছিল কাঁচা ঝোপের ভেতর। সায়েম সেই গরুর পেছনে গিয়ে বাড়িটার উঠোন পেরিয়ে ভেতরে ঢুকে। ঘরের দরজা ছিল আধা খোলা। ভেতরে ঢুকতেই সে দেখতে পেল একটা মেয়ে, হয়তো 10-11 বছর বয়স, মাটিতে বসে চুল আঁচড়াচ্ছে। মুখ দেখা যাচ্ছিল না, কারণ তার চুল সামনে ঝুলছিল। আর ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। সায়েম ভয়ে থেমে যায়। মেয়েটির সামনে মোমবাতি জ্বলছিল, কিন্তু বাতাস চলা সত্ত্বেও তা নিভছিল না। ঠিক তখনই মেয়েটি মুখ তোলে। তার চোখ ছিল ফাঁকা, মুখে কেবল একটি ব্যাগ, আমার চুল আঁচড়াও, না হলে তুমি চিরুনি হবে। সায়েম দৌড়ে পালায়, তবে যাওয়ার সময় তার চোখে পড়ে ঘরের এক পাশে ছেঁড়া পাটাতনের নিচে পাথর দিয়ে ঘেরা একটা গর্ত। গর্ত থেকে অদ্ভুত গন্ধ আসছিল, জ্বলন্ত চুলের, ধূপের আর যেন তাজা রক্তের। সেই রাতেই সায়েম অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরতে সময় লাগে 2 দিন। মাথার ডান পাশে দেখা যায় আঁচড়ের দাগ, যেন কেউ ধারালো দাঁতের চিরুনি দিয়ে মাথা ছিঁড়ে দিয়েছে। পুরনো কথিত বিশ্বাস,
রামনগরের বয়স্ক লোকজন জানে সেই বাড়ি পুরনো ইতিহাস। সেখানে এক সময় বসবাস করত রাহিমা চৌধুরী নামের এক বিধবা মহিলা। মানুষ বলে তিনি ছিলেন তান্ত্রিক সেবাদার, কালো জাদু করে সন্তান কামনা করতেন। কিন্তু বহু চেষ্টা করেও যখন সন্তান পায়নি, তখন এক স্নাতান্ত্রিক তাকে বলে, শিশু চুলে প্রাণ থাকে, সেই চুল দিয়ে বানাও চিরুনি, তাহলেই আত্মা ঘুমাবে না, তাদের কথা শুনবে। সেই থেকে রহিমা রাতে শিশুর চুল কেটে কেটে বানিয়েছিল এক চিরুনি। লাল কাঠে মুড়ানো, কালো চুলে বাঁধা সেই চিরুনিতে একে একে আটকে যায় 5টি শিশুর আত্মা। তাদের চুল আঁচড়াতে না দিলেই শুরু হতো অদ্ভুত কান্না, আগুন, মৃত্যু। এক রাতে এই চিরুনির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রহিমা। তার শরীরের অর্ধেক পুড়ে যায় আর বাকিটা গলে মিশে যায় সেই গর্তের নিচে, যেখানে তাকে আজও আসে সেই চুল পুরানোর গন্ধ। আজও সেই চিরুনি পড়ে আছে বাড়ির ভিতরে। লোকেরা বলে প্রতি শুক্রবার রাতে এক মেয়ে সেই চিরুনির আশপাশে ঘুরে বেড়ায়, চুল আঁচড়াতে বলে। আর যার কানে সেই ডাক যায়, সে রাতে ফিরে আসে না। গত বছর এক মেয়ের লাশ পাওয়া গিয়েছিল বাড়ির পেছনের গাছে, ঝুলন্ত অবস্থায়। মাথার সব চুল উপড়ানো, আর নিচে পড়েছিল সেই একই লাল চিরুনি। গল্পটি এরই মধ্যে শেষ হয়ে যায়। চলুন আমরা চলে যাই পরবর্তী গল্পে। গল্পটির নাম চুলবিহীন পুতুল। পাঠিয়েছেন সাইফুল আজম, পশ্চিম মিরপুর, ঢাকা। মিরপুরের পশ্চিমাংশে গালির ভিতরে শান্ত নিরিবিলি একটি ফ্ল্যাট বাড়ি। 6 তলা ভবনের 5 তলার নতুন ভাড়াটিয়া হয়ে উঠেছিলেন মাহফুজ সাহেব ও তার স্ত্রী ফারহানা, সঙ্গে তাদের একমাত্র মেয়ে রুহি। বয়স 6 পেরিয়ে 7-এর দৌড়গোড়ায়। বাসায় ওঠার সময় ঠিক করা হয়েছিল রুহির জন্মদিন তারা নতুন গড়েই পালন করবেন। সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার পর রুহির জন্মদিন এলো। খুব বড় কোনো আয়োজন না হলেও নিকট আত্মীয় স্বজন আর 2-3 জন প্রতিবেশী শিশু এসে ছোটো একটা জন্মদিনের উৎসব জমিয়ে তোলে। রুহি খালামণি, যিনি চট্টগ্রাম থেকে এসেছিলেন, তার হাতে ছিল এক কাঠের বাক্স। হাসতে হাসতে বললেন, এটা কিন্তু রুহির জন্য স্পেশাল কিছু এনেছি। বাক্সটা খুলতেই রুহি চমকে গেল। ভিতরে একটা পুতুল, যেটার এমন মুখভঙ্গি সে আগে কখনো দেখেনি। পুতুলটার মুখে এরকম বিস্ময়ের ছাপ, ঠোঁটটা হালকা বাঁকা, চোখ দুটো অনেক বড়, আরও বড় করে তুলছে তার ভিতরের গাঢ় বাদামি রঙের কাজ। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল তার চুল। ঘন ঢেউ খেলানো, গভীর নীলচে কালো, যেন জলজ অন্ধকার। পুতুলটা রুহি খুব পছন্দ করলো। সেই রাতেই পুতুলটা নিয়ে সে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাত 3টার দিকে হঠাৎ করে একটা শব্দ, ফারহানা ঘুম ভাঙল। কোথাও যেন চুল আঁচড়ানোর, টেনে টেনে কাছে ঘষার মতো আওয়াজ।
তিনি উঠে বাথরুমে গেলেন। কিছু দেখতে পেলেন না, কিন্তু ফেরার সময় রুহির ঘরের দরজাটা হালকা খোলা, আর ভেতর থেকে একটা ফিস ফিস শব্দ। দরজার কানে দিলেন, শুনলেন রুহি কাঁপা কাঁপা গলায় কিছু বলছে। ফারহানা দরজা খুলতেই হঠাৎ থমকে গেলেন। রুহি বিছানায় বসে আছে, পুতুলটা সামনে রেখে বলছে, আমি দিতে পারবো না, আমার চুল আমি দেব না, না না না। ফারহানা দ্রুত এগিয়ে এসে রুহিকে বুকে জড়িয়ে নিলেন, কিন্তু পুতুলটার চোখ দুটো যেন তখন একটু লালচে দেখাচ্ছিল। বিমূর্ত কিছু কিন্তু চোখে পড়ে। পরদিন সকালে রুহির মাথার এক পাশে চুল অনেকটা সেটে গেছে দেখা গেল, যেন কেউ গভীর রাতে কাঁচি দিয়ে কেটেছে। ফারহানা আঁতকে উঠলেন, ভাবলেন হয়তো রুহিই কেটেছে। বকা না দিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন। তবে রাতের ভিতর এমন অদ্ভুত অভিজ্ঞতা নিয়মে দাঁড়ালো। প্রায় প্রতিদিনই রুহি রাতে ঘুম ভেঙে উঠে মেঝেতে বসে থাকে, কারো সঙ্গে কথা বলে। একদিন বলেই ফেলল, ও বলছে আমি যদি চুল না দিই মা অসুস্থ হয়ে যাবে। ফারহানা এবার চিন্তিত হয়ে মাহফুজ সাহেবকে বললেন। তিনি ঠান্ডা মাথায় বললেন, ওসব ছেলে মানুষই, ফোনটা কম দাও, ঠিক হয়ে যাবে। তবে দুদিন পর ফারহানা সত্যিই অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এসে বললেন নর্মাল ইনফেকশন, কিন্তু তার মাথার পেছনে এক জায়গায় আগুনে পোড়ার মতো দাগ দেখে সবাই অবাক। পরদিন সকালে রুহির মাথায় আবারও চুল ছাঁটা দেখা গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, রুহির বালিশে কোথাও চুল ছিল না। তখনই ফারহানা খেয়াল করলেন পুতুলটার মাথায় নতুন করে কিছু চুল জোড়া লেগেছে। খুব স্পষ্ট না হলেও দেখতে পারা যায় যে কয়েকটা চুল একটু ছোটো, বাঁকা আর রুহির মতোই বাদামি।